হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। আপনারা জানেন যে বর্তমান অবস্থায় করোনা ভাইরাস নিয়ে আমাদের কমিউনিটিতে সর্বত্র একটি আতঙ্ক বিরাজ করছে এবং এই আতঙ্কের মধ্যে আছে একদিকে যেমন রোগের সমস্যা, অন্যদিকে আছে বিভিন্ন জনের চাকরির সমস্যা, আছে আপনার ধর্মীয় উপাসনালয়ের সব বন্ধ হয়ে আছে ইমিগ্রেশন সমস্যা, অনেকগুলো সমস্যা নিয়ে আমরা এখন জড়িত। এইসব সমস্যা নিয়ে আমরা আলোচনা করবো। এছাড়া আছে চাকরি, তারপরে আপনার লে অফ, কিভাবে আমরা জব, ট্যাক্সের ব্যাপার, অনেকগুলো সমস্যা নিয়ে আমরা এখন সমস্যাগ্রস্ত। এই সমস্যাগুলো নিয়ে আজকে আমরা আমাদের প্যানেলিস্টদের সাথে আলোচনা করব। আজকে আমাদের সাথে আলোচনা আছেন কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের সিইও জনাব মোহাম্মদ হাশেম, যিনি কর্ণফুলী ট্যাক্স সার্ভিসে দীর্ঘদিন থেকে কমিউনিটিকে হেল্প করে যাচ্ছেন। জনাব হাশেম, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে আছেন মুফতি আব্দুল মালেক। জনাব আব্দুল মালেক, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমাদের সাথে আছেন আমাদের সবার পরিচিত কমিউনিটির অত্যন্ত প্রবীণ একজন অ্যাটর্নি শেখ সেলিম। সেলিম ভাই, আপনাকে অনেকদিন পরে দেখলাম, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। আমার সাথে আছেন জনাব আজিমুর রহমান বুরহান, যিনি বিয়ানীবাজার সমিতির তিনবারের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক, যেটা বাংলাদেশি কমিউনিটি আমব্রেলা অর্গানাইজেশন, তার ট্রাস্টি বোর্ড মেম্বার। জনাব বুরহান, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রথমেই যাব একটু জনাব হাশেম, মোহাম্মদ হাশেমের কাছে, কর্ণফুলী ট্যাক্সের প্রধান সিইও। জনাব হাশেম, আপনি শুরুতেই আপনার কাছে যাচ্ছি এই কারণে, বিকজ আমাদের কমিউনিটির অনেক লোক, হাজার হাজার লোক, তারা কর্মহীন হয়ে আছেন। তারা ট্যাক্স রিটার্নের কি করবেন কিছুই জানেন না, ট্যাক্সের টাকা কিভাবে আসবে, স্টিমুলাস প্যাকেজ কি হবে, অনেক কিছু নিয়ে অনেক বিভ্রান্তি আছে। হ্যাঁ, তারপরে আপনার চাকরি নাই, অনেকের চাকরির জন্য তারা যে লে অফের জন্য যে তারা যদি অ্যাপ্লাই করতে পারবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে অনেকের অস্পষ্টতা আছে। এই বিষয়ে যদি আপনি শুরু করেন, আপনার যে এক্সপার্টিস সেটা। ধন্যবাদ তাহের ভাই, অলসো ধন্যবাদ টাইম টেলিভিশনকে আমাকে কানেক্ট করার জন্য, এবং এটার মাধ্যমে আমরা আমাদের ট্যাক্স পেয়ারদেরকে, আমাদের কমিউনিটির পিপলদেরকে আমরা আপডেট করতে পারবো। তো শুরুতেই বলে রাখি, প্রেসিডেন্ট মার্চের 27 তারিখে যেটা কেয়ার অ্যাক্ট সাইন করেছিল, সেটার জন্য আমাদের যে স্পেশালি স্মল বিজনেস, যাদের স্মল বিজনেস বন্ধ হয়ে গিয়েছে, তাদের জন্য অনেক সুবিধা রয়েছে। প্রথম একটা সুবিধা যেটা হচ্ছে পিপিপি, সেটা হচ্ছে পেচেক প্রোটেকশন প্রোগ্রাম। এই পেচেক প্রোটেকশনের মাধ্যমে আপনি গভর্নমেন্ট থেকে ফরগিভেবল লোন পেতে পারেন, সেটা যদি আপনার যদি এমপ্লয়ি থাকে। সো সেটা কিভাবে ক্যালকুলেশন করতেছে, সেটা আপনাকে নাও দিতে হতে পারে যদি আপনি এমপ্লয়ি হায়ার করেন উইথিন 8 উইকের মধ্যে, এবং এটা অলমোস্ট $349 বিলিয়ন দিবে। এবং এটা দিয়ে না হলে স্টিল ওরা কয়েকদিন আগে কংগ্রেসের কাছে রিকোয়েস্ট করেছে অ্যানাদার $250 বিলিয়ন দেওয়ার জন্য। তো সেটা যে একটা গ্রেট প্রোগ্রাম, এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের স্মল বিজনেস যারা রয়েছেন তাদের জন্য একটা বিরাট সুবিধা আছে। সেই সুবিধা থেকে আমি বলি যে সবাই যেন অ্যাপ্লাই করে এবং সেটা পেতে পারে। এটার মধ্যে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এখন, সেটা হচ্ছে আপনি যার ল্যান্ডারের কাছে গিয়ে, স্পেশালি ব্যাংকে, যার ব্যাংকের অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট রয়েছে, তারা ব্যাংকের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারে। যেহেতু করোনা ভাইরাস কোভিড এর কারণে অনেক ব্যাংকগুলো স্লো মোশনে যাচ্ছে, আপনাকে ওরা এখন লিঙ্ক করে দিচ্ছে ওদের নিজস্ব ব্যাংকের ওয়েবসাইটে, যে পিপিপি অ্যাপ্লাই করার জন্য আপনি ঘরে বসে এই ইনফরমেশনটা দিতে পারবেন। কিন্তু তবে সেখানে অ্যাপ্লাই করার জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনার পেরোল ইনফরমেশন দরকার, আপনার দরকার হচ্ছে আপনার গ্রোস রিসিট, ইনকাম দরকার, আপনার কিছু ফর্ম রয়েছে ট্যাক্স ফাইলের, যেটা আপনি কোয়ার্টারলি ফাইল করেন, 941, 940 এবং 1120 বিজনেস রিটার্ন। এই ধরনের রিটার্ন গুলো আপনাকে সাবমিট করতে হবে। আপনি প্রুভ করতে হবে যে আপনি পেরোল করেছেন লাস্ট ইয়ারে, সেটা দিলে আপনি ফুল ইয়াটা পাবেন। তাহলে কি পাচ্ছেন আপনি? আপনি পেরোলের যে আপনি 2 মাসের পার মান্থ, এক্সকিউজ মি 12 মান্থে যে হিসাব করে আপনি, যদি আমরা স্মল বিজনেস দিয়ে শুরু করি, মনে করেন আপনি মান্থলি পেরোল দিচ্ছেন হচ্ছে 10,000 মান্থলি পেরোল কস্ট যেটা, তো সেটা আপনি বসিয়ে আপনাকে গভর্নমেন্ট দিচ্ছে, যদি আপনি মান্থলি পেরোল কস্ট 10,000 হয়, তাহলে আপনাকে টাইম 2.5 টাইম দিচ্ছে, মানে 2.5, সেটা হচ্ছে আপনি 25,000 আপনি পেরোল কস্টের জন্য এলিজিবল হতে পারেন। এন্ড এডিশন টু দ্যাট অলসো আপনি নিতে পারেন হচ্ছে
আপনি নিতে পারবেন। আরো যেটা হচ্ছে আপনি রেন্ট, যদি আপনার যে বিজনেসের রেন্ট দিচ্ছেন এই রেন্টটা আপনি অ্যাড করতে পারেন। এটার সাথে আপনি অ্যাড করবেন ইউটিলিটি বিল, যেগুলো আপনি কন্টিনিউ আপনার বিজনেসে এই যে লোনটা নেবেন এটা আর ফেরত দিতে হবে না, যদি এইভাবে আপনি বিজনেস পারপাস এই বিজনেসের কারণে যদি আপনি ইউজ করে থাকেন। তো এটা হচ্ছে গুড প্রোডাক্ট হচ্ছে আপনার গভর্নমেন্ট থেকে আসতেছে। এটা আমি সাজেস্ট করব সব এমপ্লয়ার যেন এটা অ্যাপ্লাই করে। এবং পাশাপাশি আবার গুড নিউজ, আরেকটা গুড নিউজ কোনটা, এখন অনেক ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর আছে যেই সব কন্ট্রাক্ট তাদের কোনো এমপ্লয় নেই, ওরা নিজেরা নিজের কাজ করে। তো তারা কি এটার আন্ডারে আছে? ইয়েস, তারাও এটা করতে পারবে। সেটা করতে পারবে কিভাবে? তাদেরটা শুরু হয় না এখন, তারা শুরু হবে এটা আপনার এই মাসের 10 তারিখ থেকে। ওটা এখনো শুরু করে নাই ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের জন্য, বা 3 তারিখ থেকে অলরেডি যাদের পেরো রয়েছে তাদের অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, এটা যেন কেউ মিস না করে। যদি কোনো সমস্যা হয় তারা যেন তাদের নিজস্ব অ্যাকাউন্টেন্টের সাথে যোগাযোগ করে এই ইনফরমেশন গুলো নেয়। এই মুহূর্তে আমাদের যারা আমি রিকোয়েস্ট করতে চাই প্র্যাকটিশনারদের কাছে, এই মুহূর্তে আমাদের কমিটিকে এই ইনফরমেশন গুলো দিয়ে হেল্প করতে হবে, যাতে করে এই ফরগিভেবল লোনটা যেন পায় এবং তারা যেন তাদের বিজনেসটা রান করতে পারে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর একটা রয়েছে হচ্ছে ইকোনমি ইনজুরি ডিজাস্টার লোন। সেটা হচ্ছে আপনার ইকোনমি ইনজুরি ডিজাস্টার লোন, সেটার জন্য আপ টু 2 মিলিয়ন। সো আপ টু 2 মিলিয়ন জন্য দিতে পারেন। এটা আপনার 3.75% ইন্টারেস্ট লোন হতে পারে। এবং নন প্রফিট অর্গানাইজেশন সেটা ওরাও করতে পারবে, সেটা আপনার জন্য 2.75, ওইটাও তারা লোন পেতে পারে। আর একটা যেটা আমাদের কমিউনিটির পিপল কন্টিনিউ করতেছে সেটা হচ্ছে এই লোন অ্যাডভান্স, যেটা $10,000। এটা আপনি অ্যাপ্লাই করার সাথে সাথে ওরা আপনাকে একটা কনফার্মেশন নাম্বার দিচ্ছে এবং তারা আপনার ব্যাংকে এই টাকাটা ঢুকাইতে হবে অ্যাটলিস্ট $10,000, আপ টু 10,000। এখন তাহার ভাই আরেকটু যে বলে রাখি, অনেকে মনে করে এক্স্যাক্টলি $10,000। নো, বেসড অন আপনার বিজনেস সাইজ, আপনার গ্রোস রিসিট, এটার উপর ভিত্তি করে আপনার কয়জন এমপ্লয়ি সেটার উপর ভিত্তি করে আপনার 10,000 হবে, আপ টু 10,000। অনেকে মনে করে আমি 10,000 পুরোটা পাবো। নো, দ্যাটস নট রাইট। সো আপ টু $10,000 আপনার বিজনেসের সাইজ অনুসারে আপনি পাবেন। সেটা ওরা গভর্নমেন্ট বলতেছে, যেটা এসবিআই থেকে আমাদের কাছে রিপোর্ট আছে, তাদেরকে এটা পে করতে হবে, যেটা আপ টু 10,000 যেটা। আর আদার গুলো আপনি যদি বিজনেস পারপাসে খরচ করেন এই লোন গুলো মাফ হতে পারে। সো এটা হচ্ছে গুড অপরচুনিটি। এবং আরো রয়েছে আপনার নিউ ইয়র্ক স্টেট থেকে, যেটা হচ্ছে এই নিউ ইয়র্ক সিটি স্মল বিজনেস কন্টিনিউটি ফান্ড। এটা আপ টু $75,000 বিনা ইন্টারেস্ট, উইদাউট ইন্টারেস্টে আপনি লোন পেতে পারেন। সেগুলো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন? 1 নম্বর হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারেন ওয়েবসাইটে গিয়ে। এবং আর যারা যারা ইন্টারনেট কিংবা এই ব্যাংকিং কিংবা ওয়েবসাইটের সাথে ভালো জড়িত না, তাদের নিজস্ব প্রফেশনাল সাথে যোগাযোগ করে তারা যেন এটা অ্যাপ্লাই করে, তাহলে আপনারা লোন পাইতে সুবিধা হবে। ধন্যবাদ তাহার ভাই। আপনাকে একটা জিনিস জানতে চাই, যে যারা ক্যাশ ইনকাম করেন, রাইট, যাদের 1090 নাই এবং W2 নাই, তারা কি আনএমপ্লয়মেন্ট ফাইল করতে পারবেন? ইয়েস, তারা আনএমপ্লয়মেন্ট ফাইল করতে হবে। তাদের জন্য কংগ্রেস যেটা রিসেন্টলি পাস করেছে এবং প্রেসিডেন্ট সাইন করেছে মার্চের 27 তারিখে, ওই টিআরএক যেটা বলেছিলাম, তারা এটা পাবে এডিশনাল $600 তারা এটা পাবে। তো তাদের কি করতে হবে? ny.labor.gov ওখানে গিয়ে অ্যাপ্লাই করে ওইটা যখন কমপ্লিট হয়ে যায় তখন তারা প্রতি সপ্তাহে সার্টিফাই করবে। সার্টিফাই করার পর অটোমেটিক তাদের ব্যাংকে তারা টাকা চলে আসবে যদি ডাইরেক্ট ডিপোজিট দিয়ে রাখেন। So তাদের তো কোনো এভিডেন্স নাই, তারা যে কাজ করছে, what is the evidence they have to submit? That's not true তাহের ভাই, সবার এভিডেন্স আছে। তারা যদি সেলফ এমপ্লয়ি থাকে, they have a kind of income documentation, যেটা যেমন হতে পারে 1099। সো আপনার যদি 1099 মিসলিনিয়াস যে থাকে, তারা অনেক সময় বলে যে এটা আপনার ক্লেমটা কমপ্লিট করার জন্য সেন্ড দ্য 1099 মিসলিনিয়াস। তখন আপনি যদি ফ্যাক্স কিংবা ইমেল রয়েছে, তারা যখন লগ ইন করার পরে এই ইমেলটার মাধ্যমে যদি আপনি এটি পাঠিয়ে দেন, তাহলে তারা এটা ক্লেমটা কমপ্লিট করে they get the money back. Yes. Okay, another question, যে যারা গতবার ট্যাক্স রিটার্ন হয়তো তার কোনো স্কিপ করছে, এবার এখনো করে না, এই 2 বছরের একসাথে ট্যাক্স রিটার্ন করে 1090 সহ যদি অ্যাপ্লাই করে, তাহলে কি এলিজিবল? আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে স্টিমুলাস প্যাকেজের কথা বলতেছেন না আনএমপ্লয়মেন্টের কথা? স্টিমুলাস প্যাকেজ হচ্ছে যেটা গতবার যারা ট্যাক্স রিটার্ন করে নাই, মনে করেন যে কোনো কারণে স্কিপ করে ফেলছে, তার কোনো ডিসপিউট আছে, এইবার সে একসাথে করলো 2 বছরের ট্যাক্স রিটার্ন, উইথ হয়তো পেনাল্টি হবে। হ্যাঁ, সেটা তাদের দুই দিকে সুবিধা। একদিকে হচ্ছে তারা যেটা এই স্টিমুলাস প্যাকেজ সিঙ্গেল $1,200, মেরিট ফাইলিং $2,400 এবং চাইল্ড আন্ডার 17 $500। এদিক থেকে ওইটা পাচ্ছে এই আপনার করার কারণে, ট্যাক্স ফাইল করার কারণে
পাশাপাশি আপনার আনএমপ্লয়মেন্টটাও রিপোর্ট হয়ে যাচ্ছে। এবং নো ম্যাটার হোয়াট, আপনার যে কেউ যদি ক্যাশে কাজ করে, আপনার সেখানে একটা 1099 ইস্যু হয়ে যাচ্ছে, এই 1099 এর মাধ্যমে ওরা যদি আনএমপ্লয়মেন্ট ক্লেম করে, ইউ উইল স্টিল গেট দ্যাট additional $600 13 weeks. Yes. Okay. So it's better to file the tax return 2018 and 2019. এখানে আরেকটা কথা বলি, যেহেতু স্টিমুলাস প্যাকেজের কথা আছে 1200 2400 এবং সেখানে ইনকাম লিমিটেশন আছে, আপনার 75,000 পর্যন্ত ম্যাক্সিমাম পাবে 1200, আর 75 এর উপর উঠে যদি যায় ইনকাম, সেক্ষেত্রে আপনার প্রতি $100 $5 রিডিউস হবে, 99 পর্যন্ত গিয়ে আপনার এটা পেজ আউট হয়ে যাবে। এবং মেরিট ফাইলিং জন্য 150,000 পর্যন্ত হওয়ার পরে আপনার এটা আপনার 198,000 হওয়ার পর এটা পেজ আউট হয়ে যাবে। এবং যারা আন্ডার 17 আছে তারা $500 পাবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যাদের ডিপেন্ডেন্ট, আমি প্যারেন্টকে ডিপেন্ডেন্ট দেখিয়েছি, তারা কি $500 পাবে? নো, তারা ডিপেন্ডেন্ট হিসাবে যদি ফাইল করে থাকে তাহলে তারা পাবে না, কারণ তাদের জন্য এডিশনাল যখন ট্যাক্স ফাইল করা হয়েছিল এডিশনাল $500 দেওয়া হয়েছিল, এই জন্য ওরা পাবে না। তবে তারা যদি ডিপেন্ডেন্ট হিসাবে না থাকে তারা ডেফিনেটলি ওইটা পাবে। এখন দে আর নট রিকোয়ার্ড টু ফাইল, যদি ফাইল না করে থাকে গভর্নমেন্ট বলতেছে ইউ ডোন্ট হ্যাভ টু ফাইল, they can get the information from the Social Security Administration, get the information, they're going to say যদি আপনি SSI পান, and আপনি যদি মনে করেন SSI পান, যদি ইভেন দো সোশ্যাল সিকিউরিটি পান, তাহলে আপনি ওই টাকাটা আপনার ওরা ডাইরেক্টলি, যদি ডাইরেক্ট ডিপোজিট নিয়ে থাকেন ডাইরেক্টলি পাঠিয়ে দিবে, আপনাকে ফাইল করতে হবে না। আরেকটা লাস্ট কোশ্চেন আমরা করতে চাই, সেটা হলো যে 1090 আপনি জানেন যে যারা ফাইল করে ফেলছে, এখন যদি তারা এর সাথে এড করতে চায় দুই একজনকে, হ্যাঁ অলরেডি মনে করেন আইআরএস এ তারা ওই যে একটা ডেট থাকে, এই ডেটটা ক্লিয়ারলি আবার বলেন। 1090 বিভিন্ন মনে করেন ইন্ডিভিজুয়াল, বিভিন্ন কর্পোরেশন অথবা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান 1090 তারা সাবমিট করে ফেলছে অলরেডি, কিন্তু ট্যাক্স রিটার্ন এখনো করে নাই। তারা যদি আরো দুই একটা 1090 তারা এড করতে চায় এর সাথে, হোয়াট ইজ देयर এনি ওয়ে দে ক্যান এড অ্যানাদার 1090? নো, 1099 আপনি ইচ্ছা করলে অ্যাড করতে পারবেন না। এটা হচ্ছে এমপ্লয়ার থেকে আপনি যার আন্ডারে কাজ করেছেন তারা যদি 1099 ইস্যু করে থাকে তাহলে সেটা আপনাকে রিপোর্ট করতে হবে। আপনি ডেট তো চলে গেছে অলরেডি, রাইট? অলরেডি সাবমিট করছে, এখন যে নতুন করে এড করে আর দুই একজনকে সাবমিট করতে চায় কোম্পানি, তাহলে এটা করতে পারবে কিনা? ইয়েস, এটা হচ্ছে আপনার ডেডলাইন ছিল জানুয়ারি 31 তারিখ 1099 এর, সেটা যদি যেহেতু আপনি লেট করে ফেলছেন আপনি স্টিল ক্যান ফাইল, বাট ইউ হ্যাভ টু পে দ্য পেনাল্টি ফর দ্যাট। সো আপনি স্টিল ফাইল করতে পারবেন। কত টাকা পেনাল্টি হয়? এটা বেসড অন, এটা আইআরএস ডিটারমিন করবে আপনাকে কতদিন পরে কতটুকু, এটা আপনার আইআরএস ডিটারমিন করবে আপনাকে পেনাল্টি করবে। আপনাকে আরেকটা জিনিস বলে রাখি যে পিপি যেটা বলতেছিলাম, পিপিপি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং এটা আমাদের কমিউনিটির জন্য বেস্ট থিং টু অ্যাপ্লাই। তো সেটা যেন কেউ মিস না করে, এবং তারা যদি কেউ যদি সমস্যা হয় তাহলে প্রত্যেকটা তাদের নিজস্ব অ্যাকাউন্টেন্টের সাথে যোগাযোগ করে এটা যেন করে, আমার থেকে সাজেশন থাকলো। আচ্ছা হাসান ভাই, আপনি কি একটু আমাদের সাথে থাকবেন, কারণ প্রশ্ন আছে আপনার। এই প্রশ্নগুলো আরেকজন বক্তার কাছে, মানে অতিথির কাছে আমরা যাব, গিয়ে আপনার কাছে আবার ফিরে আসবো। কয়েকটা প্রশ্ন আছে, একটু নিয়ে আসুন। থ্যাংক ইউ। জনাব আজিমুর রহমান বুরহান, শেখ সেলিম আমাদের সাথে আছেন, মুফতি মালিক সাহেব আছেন, আপনাদের কাছে আসছি। আমি জনাব আজিমুর রহমান বুরহানের কাছে যাব এই কারণে যে উনি আমাদের বাংলাদেশ প্রেসিডেন্ট জনাব কামাল আহমেদের যে লাশ দাফনের যে ব্যাপারটি উনি দেখশন করছেন। আমরা তার কাছে লেটেস্ট জানতে চেষ্টা করব যে উনার কবে দাফন হবে, কিভাবে দাফন হচ্ছে, সিটি কি পারমিশন দিয়েছে, কিভাবে করবেন, একটু জানতে চাই এই বিষয়ে। আসসালামু আলাইকুম। টাইম টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। কামাল ভাই ওনার বাড়ি বিয়ানীবাজার সমিতির 2 বারের সভাপতি ছিলেন এবং প্রবাসের একটা বৃহত্তর সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকার 2 বারের সভাপতি ছিলেন এবং অলসো শেষ সময় বাংলাদেশ সোসাইটির 2 বারের নির্বাচিত সভাপতি। আমি প্রথমে একটু ইন্ট্রোডাকশন নিয়ে নেই, পরে আমি ফাইনালের সংক্রান্ত ব্যাপারে যাব। কামাল ভাই এমন একজন মানুষ ছিলেন, মানুষের জন্য, এই কথাটা অ্যাবসলিউটলি কামাল ভাইয়ের জন্যই প্রয়োগ হয়। দিন রাত কাজ করে সব মানুষকে কিভাবে কি দিয়ে সন্তুষ্ট রাখা যায়, এমন কোনো মানুষ নাই সাপোর্ট থেকে আরম্ভ করে যে কামাল ভাইয়ের কাছে চাইছে আর উনি দেন না বা পান নাই বা একটা সুযোগ সৃষ্টি করে দেন নাই। অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন
সমাজের উপকারের জন্য উনি তার নিজের অবস্থান থেকে সব সময় চেষ্টা করেছেন। আমি খুব কাছ থেকে কামাল ভাইকে দেখার সুযোগ পেয়েছি, এই জন্য আমি উনার আত্মার মাগফিরাত কামনা করি। আর উনার ফেনারেল সংক্রান্ত ব্যাপারে আগামী শুক্রবার 10টার সময় ওজন পার্কের মুসলিম ফেনারেল হোম থেকে, যেটা রাকুয়ে বুলুবার্ড এবং 114 স্ট্রিটে অবস্থিত, এখান থেকে আগামী শুক্রবার 10টার সময় আমরা সেখান থেকে রওনা দিব। বাট সিটির পারমিশন অনুযায়ী ভেরি লিমিটেড মানুষ, 8 থেকে 10 জন মানুষ সেখানে উপস্থিত হতে পারবেন। যদি এর চেয়ে বেশি মানুষ যান তাহলে তাদেরকে গাড়িতে অবস্থান করতে হবে। শুধু 8 থেকে 10 জন মানুষ 6 ফুট ডিস্টেন্স রেখে রেখে দাঁড়িয়ে জানাজার নামাজটা শেষ করে ওনার দাফন সম্পন্ন করে আমরা আল্লাহর কাছে ওনার মাগফিরাত কামনা করে সেখান থেকে চলে আসব। আরেকটা জিনিস হলো, যেহেতু করোনা ভাইরাস সংক্রান্ত ব্যাপারে ওনার মৃত্যু হয়েছে, এই জন্য এখানে দেখার বা অন্য কিছু করার কোনো সুযোগ নাই। নিরাপদ দূরত্ব বজায় রেখে সবাই নিজ নিজ অবস্থান থেকে আমরা উপাসনা করব। থ্যাংক ইউ। ওনার ফ্যামিলির পক্ষ থেকে যারা নর্থ আমেরিকায় যারা আছেন তাদের কাছে কিছু বলার আছে কিনা? জি অবশ্যই, উনি রেখে গেছেন ওনারা 1905 ভাই এবং 5 বোন এবং এক ছেলে মেয়ে, ওনার একজন সহধর্মিনী, ওরা সবাই ভালো আছে। এবং উনি সব সময় তাদের ফ্যামিলির জন্য, যেহেতু বড় ভাই, সব সময় পরিবারের সুযোগ সুবিধার জন্য কে কি করছেন, কবাই কি যাচ্ছেন না যাচ্ছেন। এবং আমি তো কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি বাংলাদেশে যে প্রপার্টি আছে, বাড়িটা মেনটেনেন্সের জন্য কি করতে হবে না করতে হবে, ভাই বোনদের সাথে সব সময় সম্মিলিত ভাবে বাড়িতে, যেমন রোজা মাসটা আসলে এখানে তারাবির নামাজ পড়াতে হবে, মসজিদের ইমামকে বা এই কমিউনিটির মানুষকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায়, সব সময় উনি পরিবারের জন্য, এই এলাকার জন্য কাজ করে গেছেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা যাচ্ছি জনাব শেখ সেলিম, এরপরে আপনার কাছে আসতেছি। শেখ সেলিম, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি জানেন যে এই যে করোনা ভাইরাস যে লকডাউন, এই লকডাউনে সবকিছু লক হয়ে গেছে এবং ইমিগ্রেশনের জন্য যারা এখানে বসে আছেন, ইমিগ্রেশন বেনিফিটের জন্য আবেদন করছেন, কেউ আবেদনের জন্য অপেক্ষা করছেন, তাদেরকে কি মেসেজ দিবেন? বর্তমানে ইউএসসিআইএস অফিস বা ইমিগ্রেশনের সব অফিস, কোর্ট কাছারি টেম্পোরারিলি ক্লোজড আছে। সমস্ত ফাংশন, সমস্ত অ্যাক্টিভিটি বন্ধ আছে। কিন্তু যারা যে সমস্ত অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, সেগুলো পেন্ডিং আছে, সেগুলো টাইম মতো প্রসেসড হয়ে যাবে। হয়তো বা একটু ডিলে হবে, তার কারণ বুঝতেই পাচ্ছেন অফিস আদালতে লোকজন কম, অনেকেই ছুটিতে আছে। ফেডারেল গভর্নমেন্ট লকডাউন করে দিয়েছে 29 তারিখ পর্যন্ত। এর ভিতরে আমরা এক্সপেক্ট করছি না তেমন কিছু হবে। তবে ইমিগ্রেশন সংক্রান্ত যে সমস্ত বেনিফিট অ্যাপ্লিকেশন আছে, এগুলো সব ফাইল করা যাচ্ছে। এখনো ফাইল করা যাচ্ছে। তারা রিসিট ইস্যু করছে, রিসিট নোটিশ টোটিশ সবকিছু ইস্যু করছে, বাট অ্যাক্টিভিটি স্লো। কোনো কাজ হচ্ছে বলে আমার মনে হয় না, তেমন কোনো কাজ হচ্ছে বলে মনে হয় না। যেমন ইমিগ্রেশন কোর্ট, তারপর অফিসের যত অ্যাপয়েন্টমেন্ট ছিল, এগুলো সবই অ্যাডজর্নড হয়ে গেছে, অর্থাৎ ক্যান্সেলড হয়ে গেছে। ভবিষ্যতে তারা আবার এইগুলো জানাবে। তো সেই অবস্থায় আছে। তো যারা যে অবস্থায় আছে, যেখানে সেই অবস্থায় আছে, এটা একটু স্থবির অবস্থায় আছে, এইটা মুভ করছে না, সেইটাই। কিন্তু ইমিগ্রেশন পলিসি বা অন্য কোনো অ্যাডভার্স পলিসি নাই, নাই যেটা বর্তমানে আছে। যেমন অন্য সবকিছু যেমন স্থবির অবস্থায় আছে, বর্তমানে ইমিগ্রেশন সংক্রান্ত কাজ কামও স্থবির অবস্থায় আছে, এইটাই। তো এখন যদি যাদের ভিসার মেয়াদ এক্সপায়ার করে যাচ্ছে, তারা যদি দেশে ফিরে যেতে না পারে, যেমন এয়ারলাইন্স অনেক দেশ বন্ধ করে দিয়েছে, তাদের কি হবে? তাদের ইউজুয়ালি, যেহেতু ইট ইজ বিয়ন্ড দেয়ার কন্ট্রোল, তাদের ক্যাপাসিটির কন্ট্রোলে, এখানে রুল ছিল যে যারা ভিসা এক্সপায়ার হয়ে গেছে তখন এখানে অবস্থান করছে, তারা ইলিগাল হয়ে যাবে। তাদের আনলফুল প্রেজেন্স অ্যাকোয়ার করবে। যেহেতু সিচুয়েশন এদের বিয়ন্ড দেয়ার কন্ট্রোল,
ইউএস গভর্নমেন্ট আইস, যেটা ইমিগ্রেশন এনফোর্সমেন্ট এন্ড কাস্টম, হয়তো তারা এইটা কনসিডার করবে এবং তাদের আনলফুল প্রেজেন্স অ্যাক্রু করবে না এই অবস্থায়, এবং তারা এগুলা এনফোর্সও করছে না বর্তমানে। সো সেটা যারা এই করে আছে, তারা যদি ফিরে যেতে চায়, যখন এই মানে ইকোনমি প্লাস এয়ারলাইন্স ওপেন হয়, তখন সাথে সাথেই চলে যাওয়া উচিত, তাইলে তাদের কোনো ঝামেলা হবে বলে আমি মনে করি না। What about the deportation? যাদের ডিপোর্টেশন অর্ডার আছে, এদের কি এখন ডিপোর্ট করছে না ডিপোর্টেশন হোল্ড করা আছে? এভরিথিং হোল্ড, কিছুই তাদের ডিপোর্ট করছে না। যেমন আপনার চিন্তা করেন, কাউরে ডিপোর্ট করতে হলে এয়ারলাইনের মাধ্যমে, ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের মাধ্যমে ডিপোর্ট করতে হয়, তো ক্যারিয়ারই তো নাই। সো এভরিথিং অন হোল্ড, কিছু ইমিগ্রেশন এগুলা কিছুই এনফোর্স করছে না, এগুলা সব একটা মরাটোরিয়াম বা স্থগিত অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেলিম ভাই আপনি একটু আমাদের সাথে থাকেন, কিছু প্রশ্ন আপনার আছে, আমি যাব। আমি হাশেম ভাই, হাশেম ভাইয়ের একটা কথা আমি একটু অ্যাড করি। যেমন বলছে যে যদি ওই যে 1099 এখন ইস্যু করে, মানে নতুন করে ফাইল করা যায়, উনি ঠিকই বলছে যে নতুন করে আবার 1099 ইস্যু করা যায়, এর জন্য একটা পেনাল্টি দিতে হয়। আমার মনে হয় পেনাল্টি ইউজ টু বি $10, আজকাল বোধহয় এটা $20। এটা কোনো প্রপোর্শনেট পেনাল্টি না, একটা ফিক্সড পেনাল্টি আছে আইআরএস, সম্ভবত $20। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাশেম ভাই আপনার কাছে প্রশ্ন আসছে। রানু জামান উনি জানতে চাচ্ছেন যে I applied for unemployment and they gave a phone number. I called the number, no one pick up. What should I do? ধন্যবাদ তাহার ভাই। এই ধরনের কমপ্লেন আমরা কন্টিনিউ পেয়ে যাচ্ছি, যে ক্লেম করার শেষের দিকে এসে তারা বলতেছে যে এই নাম্বারে কল দেওয়ার জন্য। কারণ দেখেন, আপনি লাস্ট উইকের নিউজে আপনি 6.6 মিলিয়ন পিপল আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেছে এট এ টাইম, রাইট? সো সেই কারণে ওদের ভলিউমটা বেশি এবং তারা এইভাবে কন্ট্রোল করতে পারতেছে না। কিন্তু আমি সাজেস্ট করবো কন্টিনিউ যেন তারা কল দেয়। সো আমাদের অনেক ক্লায়েন্ট রিপোর্ট করেছে তারা সামহাউ কেউ পেয়েছে, পাওয়ার সাথে সাথে তারা ইনফরমেশন নিয়ে ক্লেমটা কমপ্লিট করে দিচ্ছে। তো আপনাকে ট্রাই করতে হবে। আর যদি আপনি লগ ইন করতে পারেন, তাহলে আপনি সিকিউর মেসেজে মেসেজ করে দিলে আপনি যদি মনে করেন সেলফ এমপ্লয়, টেকনিক্যালি ওরা 1099 চাই, ওই 1099 সিকিউর মেসেজ যদি পাঠিয়ে দেন, মেবি তারা ক্লেমটা কমপ্লিট করতে পারে। আদারওয়াইজ আপনাকে কন্টিনিউ কল দিতে হবে, আনলেস না। ওকে, আপনার আরেকটা প্রশ্ন আছে আমাদের কাছে, সেটা হচ্ছে যে গিয়াসউদ্দিন উনি জানতে চাচ্ছেন আনএমপ্লয়মেন্টের টাকা যারা পাবে, ওই একই ব্যক্তি কি এসবিএ আপ টু 10,000 কে, ওকে ওই একই ব্যক্তিকে কি 10,000 কে যেটা এসবিএ লোন, এটা দিবে? এটা অ্যাকচুয়ালি ডাবল বেনিফিট হচ্ছে, বা তারপরে যদি আপনি, এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি বিজনেস ওনার হয়েই থাকেন, তাহলে আপনি কেন আনএমপ্লয়মেন্ট খাচ্ছেন, ঠিক আছে? বাট এই ধরনের ইনফরমেশন আমাদের কাছে আসে নাই। তবে উনি যদি অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হিসেবে হয়, সো আমরা যখন ফর্মটা ফিল আপ করতে যাই, অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হিসেবে যদি সাবমিট করি, তাহলে অ্যাপ্লিকেশনটা ওরা নিচ্ছে। ইন ফিউচারে তারা যদি কোনো রেফারেন্স চায় সেটা দিতে হবে, বাট স্টিল দে ক্যান অ্যাপ্লাই, ইয়েস অ্যাপ্লাই করতে পারবে। বাট ইটস ভেরি সিম্পল। তার বা একটু বলে দিই। সো এখানে আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু গভর্নমেন্টের $349 বিলিয়ন এই স্মল বিজনেস পারপাসে আসতেছে, এখানে অনেক স্কেম হচ্ছে। আবার অনেককে লোন করতে গিয়ে আপনার ফর এক্সাম্পল বিভিন্ন ইমেল আসতেছে, ইমেলের মাধ্যমে যেমন লিঙ্ক আসতেছে, কিন্তু আপনি এইসব লিঙ্কে যদি আপনি না বুঝে থাকেন, অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কে না গিয়ে যদি আপনি অন্য লিঙ্কে চলে যান, তাহলে আপনার ইনফরমেশন গুলা ওরা পেয়ে যাবে। এটা আপনাকে আইডেন্টি থ্যাপের মধ্যে পড়ে যাবেন। তো সুতরাং মেক শিওর যেন আপনি এসবিএ লোনে যদি অ্যাপ্লাই করতে যান, মেক শিওর আপনি sba.gov ওখানে গিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন, আদারওয়াইজ আপনার ইনফরমেশন চুরি হয়ে যেতে পারে। তো সেটা আপনি মেক শিওর হয়ে যাবেন যেন আপনি এটা বুঝেন। অনেক সময় দেখা যায় ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দ্য এসবিএ, প্লিজ ক্লিক হিয়ার, ক্লিক হয়ে কিন্তু আপনি যখন দেখবেন যে লিঙ্ক চলে যাচ্ছে আরেক জায়গায়। তো সুতরাং মেক শিওর হয়ে যান যেন আপনি sba.gov ওই লিঙ্কে আছেন, তাহলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন যাতে কোনো সমস্যা না হয়। ওকে, আরেকটা প্রশ্ন আছে নিরাশ শাকিল, উনি জানতে চাচ্ছেন আনএমপ্লয়মেন্ট বেনিফিট এবং আনএমপ্লয়মেন্ট বেনিফিট ইন্স্যুরেন্স এই দুইটা কি সেম ওয়ে অ্যাপ্লাই করতে হয়? ফ্লোরিডা ওয়েবসাইটে কোনো আলাদা লগইন অপশন নাই।
এটা হচ্ছে স্টেট ডিপার্টমেন্ট, স্টেট নিজস্ব, এক একটা স্টেটের এক একটা রুল রেগুলেশন আছে। সুতরাং ওনাকে লোকাল স্টেট যেটা ফ্লোরিডা সেটার ওয়েবসাইটে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে জানতে হবে, কারণ এক একটা স্টেটের রুল রেগুলেশন ডিফারেন্ট। আপনি নিউ ইয়র্কে বসে আপনি নিউ ইয়র্কের রেসিডেন্ট করবে, ফ্লোরিডাটা করবে। তো সেখানে আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি ওদের ওয়েবসাইটে গিয়ে, কিংবা ওয়েবসাইট যদি না থাকে ওদের নিচে হট লাইন আছে, ওদের ওখানে কল দিয়ে কনফার্ম করতে হবে যে কিভাবে আপনি আনএমপ্লয়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমার যদি জানতে চাচ্ছি, গ্রিন ক্যাব ড্রাইভার নিজের গাড়ি, আমি কিভাবে নিজের গাড়ি যদি উনি ইয়ে করে তাহলে আনএমপ্লয়মেন্ট ফাইল করবে কিভাবে? নিজের গাড়ি ওনার হচ্ছে উনি কনসিডার যদি করে অ্যাজ এ সেলফ এমপ্লয়ি, সো সেলফ এমপ্লয়ের জন্য এই জন্য কংগ্রেস থেকে যেটা নতুন আইনে পাশ করে আসছে, যেটা হচ্ছে $600 এডিশনাল পেমেন্ট, এটা মূলত সেলফ এমপ্লয়ীদের জন্য। সুতরাং আপনি যদি অ্যাজ এ সেলফ এমপ্লয়ি, অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হন, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনি যদি রিয়েলি বিজনেস করে থাকেন, আমি সাজেস্ট করব পাশাপাশি এসবিএ লোনের জন্য অ্যাপ্লাই করার জন্য, যেটা হচ্ছে আপ টু 10,000 যেটা অ্যাডভান্স লোন অ্যাডভান্সের জন্য। যেটা বলছেন আপনি। আচ্ছা, আরেকটা হচ্ছে মাই ডটার ইজ 17, ক্যান শি গেট 500? ওই যে ট্যাক্সের যে 500, রাইট। আপনার যদি আন্ডার 17 ইয়ারে যদি থাকেন আপনি $500 পাবেন। আপনি যদি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেয়ে থাকেন আন্ডার 17 সো ডেফিনেটলি আপনি $500 পাবেন। ইয়েস। ওকে। আছে যে সোশ্যাল নাম্বার নাই, ক্যাশে কাজ করেছে, তারা কি কোনো ট্যাক্স টাকা পাবে? আইটিএন নাম্বার আছে, আইটিএন নাম্বার দিলে ওরা বলতেছে আইটিএন নাম্বার দিয়ে আইআরএস থেকে আমাদের যেটা রেগুলেশন চলে আসছে, আইটিএন নাম্বার দিয়ে নট গেটিং দ্য $1,200। সো যে শুধুমাত্র সোশ্যাল সিকিউরিটি যাদের আছে, গ্রিন কার্ড হোল্ডার, আপনার ইউএস সিটিজেন, গ্রিন কার্ড হোল্ডার, ইভেন দ্য ওয়ার্ক পারমিটে যদি থাকে আপনার, আপনি যদি সোশ্যাল সিকিউরিটি থাকে, ইউ স্টিল গেট দ্য $1,200 ফর সিঙ্গেল মেড বাই $2,400। ভাই আরো কমপক্ষে 20টা প্রশ্ন আছে এখন। উই টেক অল দ্য কোয়েশ্চেন ইফ ইউ হ্যাভ টাইম। ইয়া ওকে, সো ক্যান ইউ হোল্ড, আমি জাস্ট একটু মুফতি মালিক সাহেবের উনি আছেন লাইনে, ওনার সাথে কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, থ্যাংক ইউ সো মাচ আপনি আমাদের সাথে জয়েন করার জন্য। আমি আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, যে আপনি দীর্ঘদিন থেকে হজ ওমরা এগুলোতে অনেক লোককে আপনি সার্ভিস দিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন থেকে উমরা বন্ধ হয়ে গেছে করোনা শুরু হওয়ার পর থেকেই, হজের মৌসুম অলমোস্ট কাছাকাছি। এখন এই বিষয়ে মানে অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছে যে হজ আদৌ হবে, উমরা কি আবার শুরু হবে, মানে এই বিষয়গুলো সম্পর্কে আপনি কি তথ্য দিবেন? আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথমে টাইম টিভির মাধ্যমে আমাদের সম্মানিত কমিউনিটি নেতৃবৃন্দ এবং আমাদের প্রিয় ভাই এবং বোনদেরকে বর্তমান প্রেক্ষাপটে বা পরিস্থিতিতে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি সুন্নতি হজ পরিবারের পক্ষ থেকে। আর সঙ্গে সঙ্গে প্রত্যেকের জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সুস্বাস্থ্য কামনা করে কিছু সুসংবাদও আমি শোনাবো ইনশাআল্লাহ। আজকে এই মুহূর্তে আপনার যে প্রশ্নটা ছিল যে উমরা এবং হজ, এটা অত্যন্ত শরিয়া সম্মত। যখনই কোনো ডিজাস্টার দেখা দিবে, হেলথ ডিজাস্টার অথবা যুদ্ধ বিগ্রহ দেখা দিবে, তখন যারা এগুলা ম্যানেজ করে, বিশেষ করে সৌদি কর্তৃপক্ষ, তাদের এই অধিকার দেয়া আছে আল্লাহর পক্ষ থেকে শরীয়তের বিধিবিধান মতে তারা সাময়িকভাবে এটা স্থগিত করতে পারে। সেই ভিত্তিতেই উমরা সাময়িকভাবে জনস্বার্থে জনগণের স্বাস্থ্যের প্রতি নজর রেখে বিশ্ব প্রেক্ষাপটকে সামনে নিয়ে তারা উমরা স্থগিত করেছে সাময়িকভাবে। কিন্তু হজ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত তারা গ্রহণ করেন। তবে ইতিমধ্যে হজ মন্ত্রী বিনয়ের সাথে জানিয়ে দিয়েছেন যে আমরা আশা করি রমজানের মাঝামাঝি বা শেষ দিকে একটা সিদ্ধান্তে আসতে পারবো। যদি প্রেক্ষাপটটা আল্লাহর রহমতে একটু উন্নতির দিকে যায়, রমজানের মধ্যেই পুরোপুরি পরিস্থিতি কন্ট্রোলে এসে যায়, তাহলে সীমিত আকারে তারা আন্তর্জাতিকভাবে হজের ব্যবস্থা চালু রাখবে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। আর যদি খোদা না খাস্তা পরিস্থিতি এই পর্যায়ে অব্যাহত থাকে, তাহলে তারা হজ তো কখনো বন্ধ হতে পারে না। তাদের আঞ্চলিক ভাবে মক্কাতুল মুকাররমার লোকজনেরা হজ করে হজের ধারাবাহিকতা অব্যাহত রাখে। আমি এটুকু বলবো, আলহামদুলিল্লাহ, যারা এই বছর হজে যাওয়ার জন্য নিয়ত করেছেন তারা অস্থির হওয়ার কোনো কারণ নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা আছে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মহানবী পরিষ্কারভাবে ঘোষণা করলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত অনুযায়ী যারা এই বছর হজের সিদ্ধান্ত নিলেন, হজে নিয়ত করলেন, খোদা না খাস্তা তারা যদি এই বছর কোনো কারণে কেউ হজে যেতে না পারেন, মারা যান, তার উপর থেকে হজের ফরজ আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। তদুপরি
তিনি পরিপূর্ণ হজের সওয়াব পেয়ে যাবেন। আর বিশ্ব প্রেক্ষাপটের কারণে যদি তিনি যেতে না পারেন, একদিকে হজের সওয়াবও লাভ করলেন, আরেকদিকে তার দেয়া হজের আমানত যেটা, সেটাও হজ এজেন্সিগুলো যথাসময়ে পরিশোধ করতে ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের সুন্নতে হজ গ্রুপের পক্ষ থেকে ইতিমধ্যেই আমাদের সম্মানিত হাজী ভাই বোনদেরকে জানিয়ে দিয়েছি যে আপনারা নিশ্চিন্তে থাকেন, পরিস্থিতি যদি সুন্দর হয়, সুস্থ থাকে, ভালো হয়, তাহলে আপনি হজে যাবেন। আর কোনো কারণে যদি হজে যেতে না পারেন, আলহামদুলিল্লাহ হজের সওয়াবও লাভ করবেন, আপনার দেয়া অর্থ আমাদের কাছে আমানত, আমরা আপনাকে সেটা ফেরত দেওয়ার ব্যবস্থা করব। ওকে, তো যারা এবার হজে যেতে পারবেন না, তাদের হজ যদি ফরজ হয়, তাহলে কিভাবে এটা তারা মানে এটার হোয়াট ইজ দ্য সিস্টেম? এটা সিস্টেম হলো যাদের হজটা ফরজ হয়েছে এবং ফরজ হওয়ার কারণে তিনি তো হজে যাওয়ার জন্য নিয়ত করলেন, হজে কোনো কোম্পানি কোনো হজ এজেন্সির সাথে হজ রেজিস্ট্রেশনে তার নাম লিখিয়েছে, যখনই তিনি হজে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে নাম লিখে হজ রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন, পুরোপুরি নিয়ত করলেন, ইসলামী শরিয়ার বিধান মতে তিনি যদি হজে যেতে নাও সক্ষম হন ওই বছর, আল্লাহর রহমতে ওনার হজের ফরজ আদায় হয়ে যাবে, উনি যদি মারা যান। আর যদি তিনি জীবিত থাকেন, পরবর্তী বছর যখনই সুযোগ আসবে তিনি হজ করতে পারবেন, সেই সুযোগ থাকবে ইনশাআল্লাহ। আপনি আমাদের সাথে থাকেন, যদি কোনো প্রশ্ন আসে আপনাকে আমরা করব। শেখ সেলিম, আপনাকে একটা প্রশ্ন শুধু করব, এরপরে যাব হাসান ভাইয়ের কাছে। যে যাদের ওয়ার্ক পারমিট রিনিউ করার সময় চলে যাচ্ছে এবং ডেট অলরেডি একদিন বা 2 দিন আছে, কিন্তু তারা কোনো সুযোগ পাচ্ছে না, তাদেরটা কি হবে? তারা তো স্টিল অ্যাপ্লাই করতে পারছে, অ্যাপ্লাই করতে তো কোনো অসুবিধা নাই। এগুলো তো জানেন আপনি যে মেল করে দিতে হয় কোনো সার্ভিস সেন্টারে, তো সমস্ত ইনফরমেশন দিয়ে ডিউলি ফর্ম ফিল আপ করে ছবি দিয়ে মানি অর্ডার দিয়ে অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই করে দিলে তারা একটা রিসিট নোটিশ ইস্যু করবে, এটা প্রসেস হতে থাকবে, হয়তো একটু টাইম লাগবে, প্রসেস হইতে থাকবে। এতে এমন কোনো রুল জারি করে নাই কেউ অ্যাপ্লাই করতে পারবে না, যেটা যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করার দরকার সে তারা ফাইল করতে পারছে, তাতে কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, আর যারা বাংলাদেশ থেকে আসতে চায় অথচ তাদের ডেট চলে যাচ্ছে, গ্রিন কার্ডের 1 বছর মাত্র আছে সময়, তাদের ডেট চলে যাচ্ছে, বাংলাদেশ থেকে ফ্লাইট আসছে না, তারা কি করবে? তারা একটা প্রসেস আছে, এবং যেমন যারা ইউএস সিটিজেন এবং পার্মানেন্ট রেজিডেন্ট, তারা ইউএস এমবাসিতে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারে যে আমার যাওয়া দরকার, এবং যাদের টিকিট আছে তারা এয়ারলাইন্স যে বলতে পারে যে এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে যে আমার যেতে হবে, তখন সেই এয়ারলাইন যদি ফ্লাই না করে তারা অন্য এয়ারলাইনে দিচ্ছে। যেমন আমার জানা মতে গত কয়েক সপ্তাহে কাতার এয়ারওয়েজের কয়েকটা ফ্লাইট বাংলাদেশ থেকে আসছে। তখন এয়ারপোর্টের প্রোটোকল হচ্ছে যে যারা আমেরিকান এমবাসিতে রেজিস্ট্রেশন করছে তাদের ওই রেজিস্ট্রেশন তারা একটা ক্লিয়ারেন্স দিচ্ছে, তারপরে এয়ারপোর্টে বাংলাদেশ সরকারের ডাক্তাররা আছেন, সম্ভবত এয়ারফোর্সে বা আর্মির ডাক্তাররা, তারা এই একটা টেস্ট করে দিচ্ছে যে এদের কোন রকম ভাইরাস বা তারা এফেক্টেড কিনা, তারপর তাদের ক্লিয়ারেন্স দিচ্ছে ফ্লাই করতে, ফ্লাই করলে তারা আমেরিকা এসে পৌঁছচ্ছে। আপনি জাস্ট আমাদের সাথে থাকেন একটু, আমি হাসান ভাইয়ের কাছে আবার যাচ্ছি, ওনার কাছে অনেকগুলো প্রশ্ন থাকে। জনাব হাসান ভাই, তাহমিদুর রহমান উনি বলছেন আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন হুইচ ডে করতে হবে, লাস্ট কোনো ডে আছে কিনা? নো, আনএমপ্লয়মেন্টের জন্য তো লাস্ট ডে নাই, আপনি যখনই এই অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করতে পারবেন। সো বাট দেয়ার ইজ এ লাস্ট ডেট ফর দা এডিশনাল $600 যেটা, সেটা আপনাকে 30 উইক এডিশনাল দিবে, তারপর থেকে এটা নাই, রেগুলারটা আপনার কন্টিনিউ আসতে থাকবে, রাইট? আচ্ছা, আপনি তাদের হোম পেজে গিয়ে চেক, আচ্ছা এটা আরেকটা হলো ওকে সোশ্যাল নাম্বার নাই, আচ্ছা এটা তো পেয়েছি। I have 2 baby, one is 4 years and another one is 2 years. Can I expected to receive benefit? Yes, what benefit she talking about? সে যদি উনি যদি ওনার যদি 2টা বেবি থাকে, ওরা যদি মেরিট ফাইলিং জয়েন হয়, তাহলে আপনি 12 যদি ইনকাম যদি আপনার 150,000 নিচে থাকে, সেক্ষেত্রে আপনি হ্যাঁ জি বলেন। উনি কি সিঙ্গেল মা, রাইট? আছে একটা হচ্ছে 4 বছর, একটা 2 বছর, উনি কি বেনিফিট পাবেন কিনা? প্রত্যেকে, সেটা হলো কথা। আইআরএস থেকে আপনি যদি ফাইল করে থাকেন, এখন ফাইলিং স্ট্যাটাস সেটার ব্যাপার আছে। আবার বাচ্চাদের জন্য আপনি ওই $500 আপনার আন্ডার 17 ইয়ার যদি হন, আপনি 500 এটা পাবেন এডিশনাল। এটা হচ্ছে যেটা হচ্ছে আপনার স্টিমুলাস প্যাকেজে যেটা, সেটা আনইনকাম ক্রেডিট পাবে উনি, এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবে যদি ট্যাক্স রিটার্ন করে থাকে। আচ্ছা, সেলিম মোহাম্মদ বাকি জানতে চাচ্ছেন, আমি একজন উবার ড্রাইভার,
আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু ওরা ফোন দিতে বলেছিল কিন্তু লাইন পাচ্ছি না। তো আমি কি টাকা পাবো? আর আমি অলরেডি লোনের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু আপনি বললেন যে এটা এখন শুরু হয় নাই। আমার কি আবার অ্যাপ্লাই করতে হবে? যেটা করেছি এটাই হবে না আবার অ্যাপ্লাই করতে হবে? ধন্যবাদ তাহার ভাই। আমরা বলি একরকম, ক্লায়েন্ট এটা মনে করে আরেক রকম। আমরা বলেছি পিপিপি যেটা পেচেক প্রোটেকশন প্রোগ্রাম, এটা শুরু হয়েছে এপ্রিলের 3 তারিখ থেকে, কিন্তু যারা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর তাদের জন্য শুরু হবে 10 তারিখে। তো কেয়ারফুল থাকতে হবে। কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টের জন্য যেটা অ্যাপ্লাই করার জন্য হেল্প করতেছি সেটা হচ্ছে ইকোনমি ইনজুরি ডিজাস্টার লোন এবং অ্যাডভান্স লোন পেমেন্ট যেটা আপ টু 10,000, সেটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। ঠিক আছে, এটা কন্টিনিউ করতে থাকবে। কিন্তু আমার পেচেক পিপিপি যেটা পেচেক প্রোটেকশন প্রোগ্রাম যেটা, এটা আপনার যাদের নিজস্ব বিজনেস আছে এবং এমপ্লয় আছে তাদের শুরু হয়ে গেছে 3 তারিখে। তারা তাদের নিজস্ব ল্যান্ডারের কাছে গিয়ে যার যার ব্যাংক আছে সেই ব্যাংকে গিয়ে আপনার অ্যাপ্লাই করতে হবে। কিন্তু ব্যাংক চাচ্ছে না ওইভাবে অ্যাপ্লিকেশন নিতে। তারা কি করছে, তাদের ওয়েবসাইট এটা অ্যাপ তৈরি করছে, ওখানে গিয়ে আপনি লগ ইন করে আপনার ইনফরমেশন সব দিতে হবে, দেন ইউ ক্যান কোয়ালিফাই ফর দ্যাট। এবং কতটুকু পাবে এটা আপনি দেখে নিতে পারবেন। আপনার এক মাসের যে পেরোল কস্ট এটা 2.5 টাইম আর কি 1%। আমি একটু আগে বলেছিলাম 10,000 যদি আপনার প্রতি মাসে হয়, আপনি যদি বড় করে দেখেন, আপনি যদি 100,000 হয় যদি পেরোল কস্ট পার মান্থলি, তাহলে আপনার 2.5 অলমোস্ট 250,000 আপনি এই টাকাটা পাচ্ছেন। এটা ফরগিভেবল যদি আপনি 75% আপনি পেরোল কস্টে ইউজ করেন এবং রিহায়ার করেন উইথিন 8 উইকের মধ্যে, সেটার জন্য। আর যেটা বলছিলাম ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, সেটাও কিন্তু কংগ্রেস অ্যাড করেছে আপনার যারা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর তারা কি কোয়ালিফাই কিনা, ইভেন তো তাদের কোনো এমপ্লয়ি নাই। ইয়েস, দে অলসো কোয়ালিফাই, কিন্তু তাদের তো এখনো শুরু হয় না। তাদেরটা শুরু হবে আপনার এই এপ্রিলের 10 তারিখ থেকে। সুতরাং এটা আলাদা একটা প্রোগ্রাম। সেটা যারা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর তারা তাদের নিজস্ব ব্যাংকে গিয়ে ওদের সাথে যার যার ব্যাংক, কারো ব্যাংক হচ্ছে টিডি ব্যাংক, কারো সিটি ব্যাংক, কারো চেজ ব্যাংক এবং ব্যাংক অফ আমেরিকা, ওই তাদের নিজস্ব ব্যাংকে গিয়ে এটা অ্যাপ্লাই করতে পারবে। দে ক্যান গেট দেয়ার ক্রেডিট, ইয়েস, লোন। সেলিনা আক্তার জানতে চাচ্ছেন, আমি আজকে ফোন করে করে বলেছি আমাকে ফ্যাক্স করতে বলেছে, আমি ফ্যাক্স করেছি, আবার ফ্রাইডেতে ফোন করতে বলেছে। এটা এই বিষয়ে আপনি কি জানেন কি? ইয়েস, ভেরি গুড। উনি যেহেতু ফ্যাক্স করতে পেরেছে, মেবি 1099 পাঠাতে বলেছে। 1099 যদি ওনারা পেয়ে থাকে, ওনার ক্লেমটা ওনার যেটা ক্লেম করেছিল এটা কনফার্ম করবে। কনফার্ম করার পরে উনি শুধু সার্টিফাই করতে থাকবে প্রতি উইকে। সার্টিফাই করলে ওনার দেখা যাবে এই নেক্সট উইকে দেখা যাবে ওনার অ্যাকাউন্ট ভেরিফাই করতেছে, এরপর থেকে টাকা আসা শুরু করবে যদি সার্টিফাই করে কন্টিনিউ, রাইট? আইটিএন দিয়ে যারা কাজ করছে সেটা আপনি বলে দিয়েছেন অলরেডি, যাদের আইটিএন দিয়ে ওরা ওই যে আপনার ইয়া পাবে না, আপনার $1,200 মেড ফাইন $2,400 ওরা ট্যাক্স ফাইল করতে পারবে। এটা হচ্ছে যারা সোশ্যাল সিকিউরিটির জন্য কোয়ালিফাই নয়, তারা ইন্ডিভিজুয়াল ট্যাক্স আইটিএন এর জন্য আইটিএন অ্যাপ্লাই করে ওটা ট্যাক্স ফাইল করে, তারা কিন্তু ওটার জন্য কোয়ালিফাই হবেন না, রাইট? ওকে। সেলিম ভাইকে একজন বলেছেন যে অনেকদিন পরে আপনাকে দেখেছেন এবং উনি আপনাকে দেখতে খুব ভালো লাগছে, ওনাকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার হাশেম ভাই, আমার মনে হয় যে আপনার প্রশ্ন হলো আর কমপক্ষে এক্সট্রা প্রশ্ন আছে, সব প্রশ্ন আমি আচ্ছা দেন, আমি যতটুকু কভার করতে পারি। থ্যাংক ইউ। কারণ হচ্ছে যে আমার মনে হয় যে আপনাকে নিয়ে আলাদা প্রোগ্রাম এটা করতে হবে। রাইট, আই নো দ্যাট। আমি তাহার ভাই একটু বলে রাখি, আমি যখন এরকম প্রোগ্রামে যখন আসি আমার এখন এত কল যখন আমি 2টার বেশি নিতে পারি না, আপনাকে একটা হোল্ড করতে হবে, আরেকজনের সাথে কথা বলতে হবে। তো এটা যদি হয় তাহলে আমাকে অনেকে মনে করে আমি ফোন ধরতেছি, দ্যাটস নট রাইট। তো আমি কন্টিনিউ তাদের এই প্রশ্ন আর আজান আসছে, আজানটা একটু বন্ধ করে দিন। আজান বাজতেছে কার ফোনে বোধহয়। হ্যাঁ না, ফোনে না, আমার এইখানেই বাজছে। আমি স্টপ করার চেষ্টা করছি, একটু মিউট করে দেন। জি, ওকে, থ্যাংক ইউ। জি হাশেম ভাই যেটা বলছিলেন। হ্যাঁ জি বলেন, কি বলতেছিলেন? আপনার কোয়েশ্চেন কি ছিল? আপনার যে প্রশ্নগুলো আছে এগুলো যদি আপনার কাছে আমরা পাঠিয়ে দিই এবং আপনি আমাদের ফেসবুকে, সবগুলো প্রশ্ন ফেসবুকে আসছে টাইম টিভির ফেসবুক পেজে, এখানে যদি কোনোভাবে উত্তরগুলো দেওয়া যায় তাহলে হয়তো আপনার ইয়ে করবেন মনে হয়, তাহলে হয়তো আপনি আমি ট্রাই করব। পাশাপাশি
পাশাপাশি যদি আমরা আরো একটা এই ইয়া করি প্রোগ্রাম করি, maybe we can cover that. I know there are so many questions people have this moment, especially stimulus package and also small business. তাহলে আমি এখন ফোকাস করতে যাচ্ছি স্মল বিজনেসদের, তারা যেন, কারণ এটা আপনার লিমিটেড টাইম, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সো এটা যদি এই বেনিফিটটা যদি আমাদের কমিউনিটি পিপল নিতে না পারে, তাহলে এই যে বিগ লস হবে। কারণ কি, আপনি দেখেন একজন সাবওয়ে ওনার মনে করেন ওরা এমপ্লয়ি আছে 6-7 জন, এই 6-7 জনের যে পেরোল কস্টটা উনি ইজি ভাবে এটা নিতে পারবে কুইকলি। আপনার যদি চেজ ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, ইউ জাস্ট লগ ইন বিজনেস অ্যাকাউন্টে গিয়ে আপনার পেরোলের কস্ট বসান, আপনার রেন্ট বসান, আপনার ইউটিলিটি এক্সপেন্স বসান, ক্যালকুলেশন হবে, দেন সাবমিট দ্য রিটার্ন এন্ড পাশাপাশি সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। এন্ড অলসো ইউ হ্যাভ টু অ্যাড অনলি ফিউ থিংস, যেটা হবে আপনার 941 কোয়ার্টারলি রিটার্ন এন্ড অলসো ইয়ারলি রিটার্ন 940 এন্ড 1120 যদি ওরা চায়, এবং আপনার যেখান থেকে পেরোল উইথড্র হয়েছে আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিলেন। সো ওরা ভেরিফাই করতে পারলে আপনি এই টাকাটা ইজি ভাবে চলে আসছে, নট ভেরি কমপ্লিকেটেড। সো আমি আমাদের ট্যাক্স প্র্যাকটিশনার যারা আছে, অ্যাকাউন্টেন্ট যারা আছে, ট্যাক্স প্রফেশনাল যারা আছে, এবং অ্যাটর্নি বা আমার সেলিম সাহেব শুনতেছেন নিশ্চয়, ওনারা যারা আছে, যারা অ্যাকাউন্ট ক্লায়েন্টকে ইয়া করেন, ট্যাক্স রিটার্ন করেন, পেরোল রান করেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করতে যেন তাদের নিজস্ব ক্লায়েন্টদেরকে একটু হেল্প করে এই ক্রেডিটটা, এই লোনটা পাওয়ার জন্য। ভেরি ইজি লোন, এটা ফরগিভেবল লোন। এটা আপনি যদি 75% যদি আপনি পেরোল কস্ট ইউজ করেন, আপনার রেন্ট দেন, আপনার ইউটিলিটি বিল দেন, এটা আপনার মাফ হবে। তো সুতরাং আপনার বার্ডেন এত থাকবে না। তো এটা আমি মনে করি যে, আর এটা শুরু হচ্ছে, এটা কিন্তু আপনি লোন নেওয়ার সাথে সাথে আপনার লোন পেমেন্ট দেওয়া শুরু হচ্ছে না, এটা হচ্ছে 6 মান্থ ডিফার হচ্ছে, 6 মাস পরে আপনি লোন শুরু হবে, 2 ইয়ার্স এর মধ্যে এটা পে করতে হবে। মোস্ট অফ দেম আপনার কিন্তু ফরগিভেবল হয়ে যাচ্ছে, তাই না? আপনি যদি পেরোল কস্ট দেন, আপনি যদি রেন্ট দেন, এক একজনের বিজনেস রেন্ট কিন্তু অনেক বড় একটা পোরশন। থ্যাংক ইউ হাশিম ভাই। জনাব মুফতি মালেক, আপনার কাছে একটা প্রশ্ন আসছে যে এই মহামারীতে করোনা ভাইরাসে যারা মারা যাচ্ছেন তাদের গোসল বা দাফনের ব্যাপারে আলিম সমাজ কি কোন ভূমিকা পালন করছেন? আলহামদুলিল্লাহ, ইসলামী শরিয়া মতে তো অবশ্যই যারা করোনা ভাইরাস বা মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, যদিও তাদেরকে শহীদের মর্যাদা দান করা হয়েছে, কিন্তু জানাজা দাফন কাফনের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। তাদের অবশ্যই গোসল দিতে হবে, জানাজার ব্যবস্থা করতে হবে, দাফন কাফনের তো ব্যবস্থা অবশ্যই জরুরি। সেই ক্ষেত্রে উলামায়ে কেরাম ময়দানে আছেন, যে এলাকা মসজিদের ইমাম যখনই কোনো এলাকায় কেউ কল করে, ইমামরা সঙ্গে সঙ্গে ফিনারেলের সাথে যোগাযোগ আছে, ফিনারেল যে মসজিদের সাথে ফিনারেলের যোগাযোগ, সেখান থেকে ফিনারেল কোম্পানি তাদেরকে নিয়ে যায়, লাশ নিয়ে যায়, ইমাম সাহেবকে পিক আপ করে নিয়ে যায়, তারা কবরস্থানে গিয়ে সেফটি অবলম্বন করে দাফনের ব্যবস্থা করেন, জানাজার ব্যবস্থা করেন। জি, ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরাম সব গুরুতেই সচেতন আছেন এবং এই ময়দানে কাজ করে যাচ্ছে। কিন্তু এইখানে তো যে প্রবলেম যেটা হলো, যারা মারা যাচ্ছেন তাদেরকে একটা প্যাকেটের মধ্যে করে দিয়ে প্যাকেট খুলতে দিচ্ছে না, তো কিভাবে গোসল করাবেন আপনি? যেই এটা ফিনারাল, যখন মুসলিম ফিনারাল গুলো আছে, তারা ওইভাবে একটা তাদের নিজস্ব সেফটি সিস্টেমে তারা ওটা গোসলের ব্যবস্থা করতে পারে, তাদের সেই ধরনের সিস্টেম দেয়া আছে। সব ফিনারেলের নেই। মুসলিম ফিনারেল গুলো যেগুলা মুসলিম লাশ দাফন করে বা লাশ গোসল দেয়, তারা জানে কিভাবে এটাকে হ্যান্ডেল করতে হয়। তো তাদের ওই সেফটি সিকিউরিটি থাকার পরেই তাদের কাছে লাশ হ্যান্ড ওভার করা। আমি 2-1টার সাথে কথা বলছি, তারা বলছে যে জি আমরা ওই ব্যবস্থা করেই, গাইডলাইন ফলো করেই লাশের দাফন কাফনের ব্যবস্থা করি। একজন আলেম বলেছেন যে যেহেতু তারা শহীদের মর্যাদা পাচ্ছেন, সুতরাং তাদের গোসল না করলেও কোনো অসুবিধা নেই। এই বিষয়ে না, একটা হলো সরাসরি শহীদ, আর একটা হলো শহীদের মর্যাদা লাভ করা। এই ক্ষেত্রে অধিকাংশ স্কলারদের মতামত হলো শহীদের মর্যাদা লাভ করে বিভিন্ন ক্ষেত্রে, যেমন কেউ পুড়ে মারা গেলে, ডুবে মারা গেলে, অথবা মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেলে তাদেরকে আল্লাহ পাক শহীদদের সওয়াব দান করে। ইভেন মহামারীতে যারা ঘরের মধ্যে ধৈর্য ধারণ করে অবস্থান করে, তারা যদি মারা নাও যায়, তাদেরকে আল্লাহ নবী শহীদের মর্যাদায় ভূষিত করেছে। সেই হিসাবে একটা হলো মর্যাদা, আর একটা হলো সরাসরি শহীদ। সরাসরি শহীদে যেমন গোসলের প্রয়োজন হয় না, কিন্তু যারা সাধারণত শহীদের মর্যাদা লাভ করে তাদেরকে ইসলামী শরিয়া মতো গোসল দেওয়ার বিধান আছে। জি, কিন্তু যদি সরকারের নিরাপত্তার কারণে বা হসপিটাল অথবা স্বাস্থ্য গাইডলাইন এই ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করে, সেই ক্ষেত্রে গোসল দেওয়ার প্রয়োজন হবে না। জি, আমি শেখ সেলিম সাহেবের কাছে যাচ্ছি। যে শেখ সেলিম সাহেব, এই যে করোনা ভাইরাসের কারণে ইমিগ্রেশনের কোনো আইন বা কোনো
কোনো বিষয় আছে, যেমন পলিটিক্যাল অ্যাসাইলাম, ম্যারেজ, আপনার স্পেশাল ক্যাটাগরি, অনেকগুলো ক্যাটাগরি আছে ভিসার, এগুলোতে কোনো ধরনের নমনীয়তা বা কোনো শিথিলতা মানে সম্ভাবনা আছে? না, এখনো পর্যন্ত আমি দেখি নাই কোনো প্রকার ঘোষণা দেয়া হয়েছে। তবে ঘোষণা দেয়া হয়েছে যে টেম্পোরারিলি সমস্ত অফিস বন্ধ আছে এবং কার্যক্রম ডেফিনেটলি প্র্যাকটিক্যালি এগুলো বন্ধ আছে। যদিও কিছু কিছু কাজকাম চলছে, বাট ম্যাক্সিমাম কাজকাম স্থগিত অবস্থায় আছে। তারা অ্যাপ্লিকেশন আসলে অ্যাপ্লিকেশন রিসিভ করছে, সবকিছু আছে, সমস্ত প্রকার ইন্টারভিউ সমস্ত কিছু, যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিং চলছে এই জন্য ফেস টু ফেস ইন্টারভিউ, হিয়ারিং, কোর্ট কাছারি বন্ধ। তো এই করোনা ভাইরাসের জন্য কোন প্রকার আইনকে শিথিলতা করার মতো তেমন কিছু দেখি নাই এবং তেমন কিছু পলিসি থাকবে বলে মনে হয় না। তার কারণ প্রতিটা আইনের একটা রিকোয়ারমেন্ট আছে, প্রতিটা বেনিফিটের একটা রিকোয়ারমেন্ট আছে, সেইগুলা স্যাটিসফাই করলেই তারা বেনিফিটের জন্য এলিজিবল হয়, সেগুলো কন্টিনিউ করবে। এবং যতদিন পর্যন্ত মানুষ সেফলি, যেমন ইমিগ্রেশন অফিস আদালতে যেতে না পারছে, ততদিন পর্যন্ত আমার মনে হয় স্থগিত অবস্থায় চলতে থাকবে এবং কোন প্রকার ইন্টারভিউ, ইন পারসন কন্ট্রাক্ট এগুলা সরকার এলাও করবে না, বা ইউএসসিআইএস এটা ইয়ে করবে না। আপনার একটা জিনিস সহজেই অনুমান করতে পারছেন, যখন ফেডারেল গভর্নমেন্ট লকডাউন বলতেছে 29 তারিখ পর্যন্ত, তার মানে হোমল্যান্ড সিকিউরিটি বা ইউএসসিআইএস অফিস, ইমিগ্রেশন অফিস, এভরিথিং ফেডারেল গভর্নমেন্টের আন্ডারে, তাদের নতুন কোনো ইয়ে হচ্ছে না। তাছাড়া আপনি এটা অপ্রিয় হলেও সত্য যে এইটা ধরেন ইমিগ্রেশন অফিস, এখানে সবসময় ইমিগ্রেশন ফেডারেল গভর্নমেন্টের অত এসেনশিয়াল সার্ভিস না, এটা বিদেশিদের নিয়ে কাজ কারবার, বিদেশিদের রাইটটা কম। সো যে সে এইটা এসেনশিয়াল সার্ভিসের ভিতরে পড়ে না। সুতরাং এইটা যে খুব শিগগিরই রিজিউম করে একটা কিছু করবে বলে আমার মনে হয় না, এটা অপেক্ষা করতে হবে আমাদের। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ জনাব আজমুল বুরহান। আপনাকে জানতে চাচ্ছি, জনাব কামাল আহমেদের লাশ কোথায় দাফন করা হবে? ওয়াশিংটন মেমোরিয়ালে কামাল ভাইয়ের পারিবারিক গুরুস্থান আছে, আচ্ছা, এখানে দাফন করা হবে আগামী শুক্রবারে। কয়টার সময় আমরা রওনা দিব ফেনারেল হোম থেকে, ওজন পার্কের মুসলিম ফেনারেল হোম থেকে। তার সময় রওনা দিব, ইনশাল্লাহ শুক্রবারে আমরা দাফন করে 12টা-1টার দিকে ইনশাল্লাহ আমরা চলে আসবো। আপনি যারা বলছেন যে ওখানে যদি বেশি লোক যায় তাহলে গাড়ি থেকে বের হতে পারবেন না, 10 জনে পার্টিসিপেট করতে পারবে জানাজার নামাজে। 10 জনের বেশি হলে ওরা গাড়ির ভিতরে থাকতে পারবে, কিন্তু বাইরে হতে পারবে না। আচ্ছা, তো যারা যদি আরেকটা কথা তাহের ভাই, আমি একটা সুযোগ যেহেতু পাইছি, আমি আমার টাইম টেলিভিশনের অন্যতম পরিচালক আমার ইলিয়াস খসরু ভাইয়ের জন্য সবার কাছে আমি দোয়ার আকুল আবেদন জানাচ্ছি, আল্লাহ ওনাকে যেন রোগ মুক্তি দান করেন। হাশেম ভাই, যারা আপনার একটা লাস্ট প্রশ্ন আপনাকে করি, সময় শেষ হয়ে যাচ্ছে আমাদের, সেটা হচ্ছে যারা সিনিয়র সিটিজেন বেনিফিট পাচ্ছেন তারা কি 600 করে পাবেন? তাহলে কি কিভাবে অ্যাপ্লাই করতে হবে? অ্যাকচুয়ালি তারা কোনো সেলফ এমপ্লয়ি নয়, যেহেতু তাদের কোনো ইনকাম নাই। তো তারা যেটা পাবে, যদি সোশ্যাল সিকিউরিটি এন্ড এসএসএস পায়, তারা যে গভর্নমেন্টের যে স্টিমুলাস প্যাকেজ সেটা তারা পাচ্ছে $1,200 করে। সো আপনি যদি ওরা দুইজন বাসায় থাকে, আর হাজবেন্ড এন্ড ওয়াইফ, তাদের কোনো ইনকাম নাই, তারা $1,200 পাবে এই মুহূর্তে। আচ্ছা, আর আরেকজন বলছেন যে can I apply for unemployment when your workplace is still open but you have to take care of your kids? ওনার কাজের জায়গা এখন ওপেন আছে, বাট ওনার যদি কম আনএমপ্লয়মেন্ট ফাইল, উনি যদি আপনার কোনো স্যালারি ওয়াইজ পে না থাকে, তো সেক্ষেত্রে উনি অ্যাপ্লাই করতে পারবে। এবং ওরা অ্যাকচুয়ালি যখন আপনি অ্যাপ্লাই করেন তখন ওরা একটা চিঠি পাঠায় এমপ্লয়ারের কাছে, তো কি রিজনটা কি। এই মুহূর্তে যেহেতু এটা একটা ক্রিটিক্যাল টাইম, তো এখন সবাই কিন্তু আপনি অ্যাপ্লাই করার সাথে সাথে ওরা দিয়ে দিচ্ছে, যতটুকু আমাদের কাছে খবর আসছে। পেমেন্ট না পেয়ে থাকে। অলমোস্ট শেষ হয়ে গেছে। আমি জাস্ট মুফতি সাহেবের কাছে শেষে যাব, 1 মিনিটে আপনি একটু বলবেন
এই যে করোনা এবং অন্যান্য যে অবস্থা, এই অবস্থায় বিং এ ইমাম আপনার কোনো পরামর্শ আছে কিনা কমিউনিটির সবার প্রতি? জি, অবশ্যই আমার নিজের জন্য এখন এবং সকলের জন্য একটা বিশেষ নসিহত হলো করোনা ভাইরাস নিজে একটা বড় নসিহত। এই নসিহত যদি আমরা গ্রহণ না করি তার কখন নসিহত গ্রহণ করব? এখন সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের সকলের প্রয়োজন ঘরে ঘরে বসে আমরা করতে পারি এখন থেকে তওবা করা আর দোয়া করা। তওবা এবং দোয়ার দ্বারা সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে, আল্লাহ পাক রহমত দিয়ে সমগ্র পৃথিবীকে সিক্ত করে দিবে। আর একটা কাজ করা উচিত আমাদের ব্যক্তিগত উদ্যোগে, যার যেভাবে সুযোগ আছে সাদাকা করা। সাদাকার দ্বারা আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত দূর করে দিবেন, আসমানি বালা আসমান উঠাইবেন, জমিনি বালা আল্লাহ পাক জমিনে দফা করে দিবেন ইনশাআল্লাহ। আমি সকলকে অনুরোধ করবো আমরা যারা এখন ঘরে আছি আমরা সেফটি টিপস গুলা ফলো করব। আর সঙ্গে সঙ্গে ঘরে থাকাটা আছে উত্তম সময় আর হতে পারে না। একজন মুমিনের জন্য ঘরটাকে প্রশান্তির জায়গা হিসেবে বলা হয়েছে। ঘরের মধ্যে সময় দেয়া পরিবার পরিজনকে আল্লাহ নবী বলছে এটা জিকিরের সমতুল্য। আল্লাহ নবী বলেন পৃথিবীর সবকিছু অভিশপ্ত যদি সেখানে আল্লাহ জেকের না থাকে, শুধু দুটা বিষয়, সেটা এটা নিজে একটা জেকের, সেটা হলো ঘরের মধ্যে পরিবারকে সময় দেয়া। এটা অত্যন্ত মূল্যবান। আল্লাহ নবী বলছে এখানে যদি জেকের নাও থাকে তথাপি আল্লাহ পাকের রহমত সেখানে থাকবে। অতএব আমরা ঘরে সময় দিতে পারতেছি এবং ঘরকে আমরা জেকেরের মজলিসে পরিণত করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। জনাব মুফতি মালেক, সেলিম, অ্যাটর্নি শেখ সেলিম, আপনি যদি 1 মিনিটে কমিউনিটির মানুষের মধ্যে যে আবেগ, উদ্বেগ, উৎকণ্ঠা আছে ইমিগ্রেশন নিয়ে, এই বিষয়ে কিছু বলেন সবার উদ্দেশ্যে। 1 মিনিট সময়। আচ্ছা, অনেক তাহির ভাইকে ধন্যবাদ। আর আমাকে ডাকার জন্য, এতদিন পরে আমি নিজেও অসুস্থ ছিলাম, জি, সুতরাং আমি কমিউনিটির লোকজনের কাছে দোয়া প্রার্থী। আমার মনে হয় যে এই বর্তমানে যাদের ইমিগ্রেশন সমস্যা আছে বা অন্যান্য আইনগত সমস্যা আছে তাদের কোনো চিন্তার কারণ আমি দেখছি না। তার কারণ এরপরে মনে হয় ইমিগ্রেশন পলিসি কিছুটা রিল্যাক্সড হবে এবং যারা যে সমস্ত অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে তাদের হয়তো একটু বিলম্ব হতে পারে, কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা যে যার কাজ করছেন নিজের সেফটির জন্য, এই প্যান্ডেমিক থেকে বা এই মহামারী থেকে নিজেদের বাঁচানোর জন্য কনসেন্ট্রেট করেন। ইমিগ্রেশন বা অন্যান্য আইনগত প্রবলেম এর জন্য দুশ্চিন্তা না করে বরং এই প্যান্ডেমিক থেকে নিজের পরিবারকে রক্ষা করা, সুস্থ থাকার চেষ্টা করাই এই মুহূর্তের সবচেয়ে বড় প্রয়োজন আমার মনে হয়। থ্যাংক ইউ সো মাচ জনাব শেখ সেলিম আপনাকে। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ হাশেম আপনাকে, আমাদের মুফতি মালেক সাহেব, শেখ সেলিম এবং আজিমুর রহমান বুরহান, আপনারা সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে টাইম টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকে এ পর্যন্তই। বাট আপনারা কয়েকটা প্রশ্ন আমাদের কাছে এসেছে, বিশেষ করে হাশেম ভাইয়ের কাছে প্রশ্নগুলো বেশি। আমি হাশেম ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের প্রশ্নের উত্তর কিভাবে দেওয়া যায় আমরা চেষ্টা করব। আর একটা বিষয় আমি অবহিত করতে চাই যে আমাদের টাইম টেলিভিশন পরিবারের সদস্য এবং বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব সৈয়দ ইলিয়াস খসরু, আজকে ওনাকে ইমার্জেন্সি এবং লাইফ সাপোর্ট থেকে ওনাকে নর্মাল বেডে নেওয়া হয়েছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আপনাকে প্রদান করেন, ওনাকে যেন আমরা আবার সুস্থ অবস্থায় আমাদের মধ্যে ফিরে পেতে পারি। আজকে এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।